28 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। আর সেই ভোটার তালিকা প্রকাশের পরই বিস্তর অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। শুনানিতে ডাক পেয়ে প্রয়োজনীয় নথি জমা দেবার পরও অনেকের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। আবার কারো নামের পাশে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিবেচনাধীন। এই নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিকে অনেক ক্ষেত্রে আবার খোদ বিধায়কের নামই বাদ চলে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। জানা গিয়েছে 2016 2021 দুবারের বিধায়ক পদে নির্বাচিত হবার পাশাপাশি দীর্ঘ 36 বছর শিক্ষকতা করেছেন, আর তারই নাম কিনা ঢুকে পড়েছে বিবেচনাধীনের তালিকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আর এমনই হতবাক বিধায়ক নিজেই। তিনি বলছেন, সমস্ত ধরনের কাগজ জমা দেবার পরেও তার নাম বিচারাধীন তালিকায় কিভাবে এলো তা তিনি বুঝতেই পারছেন না। দক্ষিণ দিনাজপুরের ঘটনা। দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মানচিত্রে হঠাৎ করেই কিন্তু বড়সড় আলোড়ন। জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের মুখ তোরাফ হোসেন মণ্ডলের নামই নাকি নেই প্রথম প্রকাশিত এসআইআর তালিকায়। ভোটে দাঁড়ানো তো দূরের কথা, তিনি আদৌ ভোট দিতে পারবেন কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চায়ের দোকান থেকে পঞ্চায়েত অফিস সর্বত্র। ঘটনাটা সামনে আসতেই রাজনৈতিক মহলে যেমন চাঞ্চল্য, তেমনি সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। কারণ বিষয়টা শুধু একজন বিধায়কের নাম বাদ পড়া নয়, কুমারগঞ্জ জুড়ে প্রায় 30,000 মানুষের নাম বিবেচনাধীন তালিকায় দেখানো হয়েছে বলে দাবি। তার মধ্যে বহু মানুষই বহু বছর ধরে ভোটার তালিকাভুক্ত। ফলে প্রশ্ন উঠছে, এত বড় সংখ্যক নাম কিভাবে একসঙ্গে বিবেচনাধীন হয়ে গেল? কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে তৃণমূলের টিকিটে জয়ী হন তোরাফ হোসেন মণ্ডল। দীর্ঘ প্রায় 36 বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার পর রাজনীতিতে সক্রিয় হন। এলাকায় একজন পরিচিত মুখ, শিক্ষক রাজনীতিক, এই পরিচয়ে তিনি বেশি পরিচিত। এমন একজন প্রতিনিধি যিনি দুবার বিধানসভায় গিয়েছেন, যার পরিচয় নথিপত্র বহুবার যাচাই হয়েছে, তার নামই যদি বিচারাধীন তালিকায় উঠে আসে তাহলে সাধারণ মানুষের নাম নিয়ে সন্দেহ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। বিধায়ক এই ঘটনায় নিজেও বিস্মিত। তার কথায়, সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেবার পরেও কিভাবে তার নাম বিচারাধীন তালিকায় এলো তা তিনি বুঝতে পারছেন না। তিনি দাবি করেছেন, প্রশাসনিক স্তরে কোথাও না কোথাও বড় ধরনের গলত্ব হয়েছে। কি বলছেন তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, শুনবো। এর আগে আমাকে এসআইআর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। নোটিশ দেখার পর আমি নোটিশের কারণটা খুঁজে পাইনি। আমি যারা হিয়ারিং করবে তাদেরকে আমি দেখাইছিলাম যে আমি কি কাগজ নিয়ে আসবো। আমার তো এখানে আমি কিছুই বুঝতে পারতেছি না। বললো যে এটা আপনার সম্ভবত আপনার বাবার কাগজটার সঙ্গে হয়তো মিল দেখাচ্ছে না। আমি হিয়ারিংয়ে যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিংয়ে হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এবং আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র, আমি তো পেনশন হোল্ডার, পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। এটা তো আমাকে খুব অবাক লাগছে। এখন আমি আর কি বলবো, এখন তো আমার আপনি দেখেছিলেন না আপনি কারো মাধ্যমে জানতে পেরেছেন? না, এটা আমি আগেই জানতে পারি। এটা আমি আগেই ভিডিও মারফত জানতে পেরেছি যে আমারটা এরকম হচ্ছে আর কি। কি বলবো, মানে কি মনে করছেন কেন মানে এরকম হলো? সব যখন নথি দিয়েছেন তারপরে এরকমটা কেন হলো? এটা আমার মনে হচ্ছে এটা একটা হয়তো নির্বাচন কমিশন তো ধরে নেন দিল্লির যারা শাসন ক্ষমতায় আছে তাদের ইচ্ছা মতন তো চলতেছে। আমার মনে হচ্ছে বেছে বেছে আমাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের তাদের রাজনৈতিক সুবিধা হবে এইভাবে হয়তো তারা করেছে আর কি। আপনি তো দুবারে এলেন, হ্যাঁ, তো এইবার যদি আপনার নাম না করতে না পারে তাহলে তো আপনি ভোটে দাঁড়াতেও পারবেন না, নিতেও পারবেন না। সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা নিয়েছেন বা কি করবেন? দেখুন, আমি তো নিজেই আমার দলকে জানাবো। প্রথম কথা, আমি আজকেই জানাবো দল, কালকে লিস্টটা প্রকাশ হলো আমি জানাবো। এইবার যদি বলি 10 বছর বিধায়ক থাকার পর আমি একজন 80 সাল থেকে 2019 সাল অবধি চাকরি করলাম, আমি পেনশন হোল্ডার। তারপরেও যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে সেটা একটা হতাশাজনক ব্যাপার। আর বলবো কি, আর অভিযোগ বলতে আমরা কিন্তু বর্তমানে যে আমার বাবার কথা বলতেছে, আমার বাবা কিন্তু আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমি বড় এবং আমার 2 ছেলে চাকরি করে। আমার ফ্যামিলির সবার নাম আছে, আমার নাম নাই। তাহলে কি দাঁড়ালো? তাহলে যেই লোকটা হেড তার নাম নাই, তাহলে এইবার তারপরে যারা থাকলো তাদের হলো না, তাদের হলো, আর হেডটারে নাই।
তার মানে তো এটা কি আশ্চর্য দাঁড়ালো না, এটা তো বিশাল আশ্চর্য দাঁড়ালো। ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে ওনার কাছে? হ্যাঁ, এটাই তো সম্পূর্ণ ইচ্ছাকৃত, এটা ইচ্ছাকৃত। মানে আমার কোনো অসঙ্গতি নাই, আমাকে যে ডেকেছে তারা তো আমাকে কিছু বলতে পারতেছে না। মানে ইচ্ছাকৃত আমি এই কারণে বলবো, ধরুন আমার নাম তোরা হোসেন মন্ডল, আমার বাবার নাম হাজী রহিমউদ্দিন মন্ডল, আমার 2002 সালেও ঠিক আছে, বর্তমানে যে আমার লিস্টে আছে সেটাতেও ঠিক আছে, তারপরেও ডাকলো, তারপরে এখন বলতেছে বিচারাধীন। তার মানে কি বলবো, এটা তো উদ্দেশ্যপূর্ণই। 2002 আপনার এসআই লিস্ট নাম ছিল? আমার নাম আছে, আমার নাম আছে। আপনি কি এখন চ্যালেঞ্জ করে অভিযোগ জানাবেন আপনার এই বিষয়ে? হ্যাঁ, আমি আজকে একটু বিডিও সাহেবের সাথে কথা বলে আমি অভিযোগটা করবো আর কি। এখন প্রশ্ন, বিচারাধীন তালিকায় নাম থাকা মানে কি? সহজ ভাষায়, ভোটার তালিকা সংশোধনের সময় যদি কারো নথি নিয়ে সন্দেহ থাকে বা তথ্য যাচাই অসম্পূর্ণ থাকে, তাহলে সেই নাম সাময়িকভাবে বিচারাধীন হিসেবে রাখা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিজের দাবি প্রমাণ করতে পারেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে সংখ্যাটা নিয়ে। একটা বা দুটো নয়, হাজার হাজার নাম যদি একই সঙ্গে বিচারাধীন হয়, তাহলে তার নিছক কারিগরি ত্রুটি বলে উড়িয়ে দেওয়া কঠিন। কুমারগঞ্জ বিধানসভা এলাকা জুড়ে প্রায় 30,000 মানুষের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে জাকিরপুর অঞ্চলের বহু বুথে 100 থেকে 300 জনের বেশি নাম তালিকা থেকে বাদ বা ঝুলে আছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের নিজস্ব বুথেই 1400 ভোটারের মধ্যে 319 জনের নাম বিচারাধীন তালিকায়, অর্থাৎ প্রায় 1/4 ভোটার নিয়ে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি নিছক প্রশাসনিক ভুল, নাকি পরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট এলাকাকে প্রভাবিত করার চেষ্টা? বিধায়কের আশঙ্কা, যদি এই নামগুলোর বড় অংশ শেষ পর্যন্ত বাদ পড়ে যায়, তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। কারণ একটা বিধানসভা কেন্দ্রে 20 থেকে 30,000 ভোট খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা। বহু ক্ষেত্রে 5 থেকে 10,000 ভোটের ব্যবধানেই ফলাফল নির্ধারিত হয়। তিনি ইঙ্গিত করেছেন, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম বেশি সংখ্যায় বিচারাধীন তালিকায় গিয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার, যদিও এই বিষয়ে এখনো সরকারিভাবে কোনো পরিসংখ্যান প্রকাশিত হয়নি। এই বিষয়ে কি বলছেন বিএলও আব্দুর রহমান সরকার, শুনব। শর্টকাট ছিল আব্দুর রহমান সরকার, সেটা রহমান সরকার আছে, সেটা আমি কারেকশন করে নতুন করে আবার সঠিক নামটা করেছি আমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে। আপনি কত নম্বর বুথের বিএলও? 117 নম্বর। এই বিষয়ে আমার কলিগ মৃদুর হোর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। গতকালকেই এসআইআর এর যে প্রথম দফার লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে, তারপরেই কিন্তু জেলা জুড়ে চাঞ্চল্য। খতিয়ে দেখা হচ্ছে কার কার নাম রয়েছে, কার কার নাম নেই। এই যে কার কার নাম রয়েছে, কার কার নাম নেই, হ্যাঁ, এইটা কিন্তু প্রত্যেকটা যে সেন্টার বিভিন্ন জায়গা থেকে লিস্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ লোক কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে তাদের নাম আছে কিনা দেখবার জন্য। পাশাপাশি একটা চাঞ্চল্যকর খবর আমাদের কাছে আসে, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার যে এমএলএ তোরাফ হোসেন মন্ডল, তিনি দুবারের কিন্তু বিধায়ক, এবং তার নাম আজকে এসআইআর লিস্টের প্রথম দফাতে পাওয়া গেল না। তার নাম দেওয়া আছে যে বিচারাধীন যে লিস্ট, সেই লিস্টে কিন্তু তার নাম দেখা যাচ্ছে। ফলে বুঝতে পারছো যে বিধায়কের আদৌ নাম আসবে কিনা সেই নিয়ে একটা সংশয় তৈরি হয়ে গেছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কুমারগঞ্জ বিধানসভা ওটা মহামারান অধ্যুষিত এলাকা, যে এলাকাতে তৃণমূলের প্রত্যেকবারই তৃণমূল সেখান থেকে জয়ী হয়ে আসে, এবং তোরাফ হোসেন মন্ডল সে কিন্তু পরপর দুবারের বিধায়ক। এবারে যদি তোরাফ হোসেন মন্ডলের নাম আসে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধায় পড়ে যাবে তৃণমূল। এই ব্যাপারটা সামনে আসতেই আমরা কথা বলেছি তোরাফ হোসেন মন্ডলের সঙ্গে, আমরা কথা বলেছি সেই এলাকার যে এসআইআর কাজ করছিলেন তার সঙ্গেও। আবার দেখার বিষয় যে আদৌ তোরাফ হোসেনের নাম ফাইনাল লিস্টে আসে কিনা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।